আসসালামু আলাইকুম। এমএএস টিচিং মেথডের পক্ষ থেকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমি মাহফুজ আহমেদ মুরাদ। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে একটি সেন্টেন্সের মাধ্যমে অধিকাংশ গ্রামার বোঝানোর চেষ্টা করব। আর আমরা অধিকাংশ ছাত্রছাত্রী গ্রামার মুখস্থ রাখি, কিন্তু সেই গ্রামারটাকে ভালোভাবে এক্সপ্লেন বা ব্যাখ্যা করতে পারি না, অর্থাৎ গ্রামারটি ভালোভাবে বুঝি না। আর এই গ্রামারটি বোঝানোর জন্য আমি তোমাদের সামনে এসেছি একটি সেন্টেন্সের মাধ্যমে মোস্ট অফ দ্য গ্রামার্স এক্সপ্লেন করার জন্য, অর্থাৎ ব্যাখ্যা করার জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটি বাক্যের মাধ্যমে সমস্ত গ্রামার বোঝার চেষ্টা করব। অ্যাট ফার্স্ট আমাদের সামনে থাকছে এই সেন্টেন্সের মাধ্যমে আমরা সমস্ত পার্ট অফ স্পিচ বোঝার চেষ্টা করব অ্যাট ফার্স্ট। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে পার্ট অফ স্পিচ কাকে বলে। আমরা জানি যে বাক্যে ব্যবহৃত বা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্ট অফ স্পিচ বলে। অর্থাৎ এখানে আই কাম টু ঢাকা বাই বাস অথবা আই হ্যাড কাম টু ঢাকা বাই বাস, এখানে প্রত্যেকটি এক একটি ওয়ার্ড এবং প্রত্যেকটি ওয়ার্ডেরই একটি অর্থ বা মিনিং আছে, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ড একটি পার্ট অফ স্পিচ। কিন্তু আমাদের এখন জানার বিষয় যে কোনটি কোন পার্ট অফ স্পিচ। আমরা পার্ট অফ স্পিচ অনেকেই মুখস্থ আছে, কিন্তু যদি একটি সেন্টেন্স দিয়ে বলা যায় বলতে কোনটি কোন পার্ট অফ স্পিচ, সেখানে আমরা একটু হিমশিম খেয়ে যাই। সো আমরা এখন আগে জানবো যে পার্ট অফ স্পিচ কত প্রকার। অর্থাৎ আমরা জানি পার্ট অফ স্পিচ 8 প্রকার। একটি হচ্ছে নাউন, সেকেন্ড প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটি থাক না কেন বা থাকুক না কেন, প্রত্যেকটি ওয়ার্ডই এই 8টির মধ্যে একটি নাম বহন করছে, অর্থাৎ একটি পার্ট অফ স্পিচ হয়েছে। আমরা এখন বোঝার চেষ্টা করব যে এখানে যে প্রত্যেকটি ওয়ার্ড আছে, আই একটি ওয়ার্ড, কাম একটি ওয়ার্ড, টু একটি ওয়ার্ড, ঢাকা, বাই অথবা বাস, প্রত্যেকটি ওয়ার্ড একটি পার্ট অফ স্পিচ। সো আমরা এখন লক্ষ্য করব এখানে আই কোন পার্ট অফ স্পিচ। আমরা জানি আই প্রোনাউন। আমরা এখন বুঝবো যে আই যদি প্রোনাউন হয়, আইটা প্রোনাউন কিভাবে। অর্থাৎ আমি এখানে বাক্যটি লিখতে পারতাম রবিন হ্যাড কাম টু ঢাকা বাই বাস। অর্থাৎ আমরা এখানে আয়ের পরিবর্তে রবিন ব্যবহার করতে পারতাম, অর্থাৎ আমরা রবিন ব্যবহার না করে আই ব্যবহার করেছি। আর রবিন এখানে নাউন, অর্থাৎ আমরা জানি যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। এখানে কাম, কাম একটি কোন শব্দ? ভার্ব। কারণ আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ কাম মানে আসা, একটি কাজ বোঝাচ্ছে, অর্থাৎ কাম একটি ভার্ব। আবার যদি লক্ষ্য করি টুটা কোন পার্ট অফ স্পিচ? আচ্ছা, টু এখানে কাম মানে আসা এবং ঢাকা। আমার আসার সঙ্গে ঢাকার কোনো সম্পর্ক ছিল না। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এই নাউন বা প্রোনাউন বা ওই নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের অন্য একটি ওয়ার্ডের সাথে বা অন্য একটি পার্ট অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ ঢাকাকে এখানে কামের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ ঢাকা যাওয়া। অর্থাৎ কে সম্পর্ক করে দিয়েছে? টু। অর্থাৎ টু একটি প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের সংজ্ঞাটি ইনশাআল্লাহ মুখস্থ রাখবো। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা আগে বসে ওই নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের অন্য একটি ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। ঢাকা, ঢাকা একটি স্থানের নাম। আর আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায় তাকে নাউন বলে। এবার যদি লক্ষ্য করি বাই কোন পার্ট অফ স্পিচ। অর্থাৎ বাস, বাস একটি নাউন এবং আমার ঢাকা যাওয়ার সঙ্গে বাসের কোনো সম্পর্ক ছিল না। আমি ঢাকা অনেক যানবাহনের মাধ্যমে যাইতে পারতাম, অর্থাৎ এখানে আমি বাসের সঙ্গে যাচ্ছি। অর্থাৎ বাসের সঙ্গে আমার ঢাকা যাওয়ার সম্পর্ক করে যাচ্ছে কে? বাই। অর্থাৎ এখানে বাই একটি প্রিপোজিশন। আচ্ছা, বাস এবং আমরা জানি বাস যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ এখানে বাস একটি নাউন। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি পার্ট অফ স্পিচই বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এই আই হ্যাড কাম টু ঢাকা বাই বাস এই সেন্টেন্সটি বা এই বাক্যটি দ্বারা আমরা পার্ট অফ স্পিচ বোঝার চেষ্টা করলাম। এখন আমরা এই সেন্টেন্সটি দ্বারাই টেন্স বোঝার চেষ্টা করব। অর্থাৎ লক্ষ্য করি আই হ্যাড কাম টু ঢাকা বাই বাস। যদি আমি বলি বাক্যটি কোন টেন্স, অধিকাংশ ছাত্রছাত্রীরাই একটি টেনশনে পড়ে যাবে যে আসলে কোন টেন্স বলবো। কারণ আমরা তো টেন্সের গঠন মুখস্থ, কিন্তু টেন্সের গঠনটি তো বুঝি না।
অর্থাৎ যদি কখনো কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে একটি বাক্য দিয়ে বলে এটি কোন টেন্স, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় আমরা যে 12টি টেন্সের গঠন জানি সেই গঠনগুলো মেলানোর চেষ্টা করব। ফার্স্টে বা প্রথমে তোমার হয়তো বুঝতে কষ্ট হবে, কিন্তু যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই টেন্সটি বলতে পারবে। অর্থাৎ আমরা যদি 12টি টেন্সের গঠন মেলাই, আর এখানে একটি সাবজেক্ট এবং হ্যাড এবং কাম কেম কাম ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস এটা একটি অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এবার লক্ষ্য করি এটি কোন টেন্সের গঠনে মেলে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ একটি পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে মিলে গেছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ তোমার সামনে যে বাক্যটি আসুক না কেন সেই বাক্যটিকে তুমি সবসময় চেষ্টা করবে 12টি টেন্সের গঠনে মেলানোর। অর্থাৎ আমরা এই বাক্যটি মেলায় দেখছি যে এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স। এবার লক্ষণীয় বিষয়, যদি কেউ তোমাকে বাক্যটিকে বাংলা করতে বলে, অর্থাৎ এই বাক্যটিকে অনুবাদ করতে বলে বা এই সেন্টেন্সটিকে বাংলায় অনুবাদ করতে বলে, তাহলে আমাদের লক্ষণীয় বিষয় যে বাংলা চেনার উপায় কী। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা চেনার উপায় আমরা জানি যে বাংলা ক্রিয়া শেষে আসিলাম, আসিলেন থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ মনে রাখতে হবে এই বাক্যটি বাংলা করতে গেলে সেই ক্রিয়ার শেষে এই শব্দগুলির যেটা ভালো মেলে সেই শব্দটি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এখন যদি বলি বাক্যটি বাংলা করার নিয়ম কি, আমরা বাংলা করার নিয়ম জানি আগে সাবজেক্টের বাংলা করতে হয় আই মানে আমি, এবং সেন্টেন্সটিকে সঠিক বাংলা করতে হলে সেন্টেন্সের লাস্টে যাওয়া লাগবে এবং প্রিপোজিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ বাই বাস এখানে একটি অংশ, টু ঢাকায় একটি অংশ, এভাবে যত বড় সেন্টেন্স থাকুক না কেন সেই বাক্যটিকে তুমি প্রিপোজিশন দিয়ে ভাঙতে চলে আসবে। আমি বাসে, টু ঢাকা বা ঢাকাতে বা ঢাকা, এবার কাম মানে আশা, এবং আশা থেকে আসিলাম, অর্থাৎ আমরা বুঝতে পেরেছি এইভাবে যে কোনো সেন্টেন্সকে বাংলা করা যেতে পারে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই সেন্টেন্সটি দিয়ে প্রত্যেকটি সেন্টেন্সকে বোঝার চেষ্টা করব। আর আমরা অনেকে বলি সেন্টেন্স 3 প্রকার, অনেকে বলি সেন্টেন্স 5 প্রকার, অনেকে বলি সেন্টেন্স 4 প্রকার। এখানে কথাগুলো সত্য, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। আমরা জানি যে সেন্টেন্স অর্থ অনুযায়ী 5 প্রকার। আমাদের মনে রাখতে হবে কী অনুযায়ী, অর্থ অনুযায়ী, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। অর্থাৎ এভাবে সেন্টেন্সটি 5 প্রকার। আবার যদি আমরা লক্ষ্য করি সেন্টেন্স গঠন অনুযায়ী কয় প্রকার, সেন্টেন্স গঠন অনুযায়ী 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এবার যদি বলি সেন্টেন্স ভাব অনুযায়ী কয় প্রকার, সেন্টেন্স ভাব অনুযায়ী 4 প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি সেন্টেন্স 5 প্রকারও রাইট, 3 প্রকারও রাইট, 4 প্রকারও রাইট, কিন্তু কোনটা কোন অনুসারে সেটা মনে রাখতে হবে। এবার লক্ষ্য করি, যদি আমি বলি যে এই সেন্টেন্সটি অর্থ অনুযায়ী কোন সেন্টেন্স, অর্থাৎ আমাদের সেই সেন্টেন্সের 5টি গঠন মনে রাখতে হবে। আমরা জানি যে সেন্টেন্স দ্বারা বিবৃতিমূলক বা বর্ণনামূলক তথ্য প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, এবং যে সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে বাক্য শুরু এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি কী অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থ অনুযায়ী। আবার যদি লক্ষ্য করি, কেউ যদি তোমাকে বলে আই হ্যাড কাম টু ঢাকা বাই বাস, এটি গঠন অনুযায়ী কোন সেন্টেন্স, সেক্ষেত্রেও আমাদের একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। লক্ষ্য করো এই বাক্যটিতে শুধুমাত্র আই একটি সাবজেক্ট, আর কোথাও একটি সাবজেক্ট ব্যবহৃত হয়নি। কাম একটি ভার্ব, এ বাক্যে আর একটাও ভার্ব নেই, অর্থাৎ এটি একটি
সিম্পল সেন্টেন্স। যদি কেউ বলে সিম্পল সেন্টেন্স কী অনুযায়ী, মনে রাখতে হবে গঠন অনুযায়ী, গঠন অনুযায়ী। আবার যদি লক্ষ্য করি এটি ভাব অনুযায়ী কোন সেন্টেন্স, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সে বা যে সেন্টেন্স দ্বারা হাবোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ এই বাক্যতে কোনো নাবোধক শব্দ নেই, অর্থাৎ এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমাদের মনে রাখতে হবে সেন্টেন্স কি অনুযায়ী কত প্রকার, এটা মনে রাখতে হবে। মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে পার্ট অফ স্পিচ, টেন্সের বাংলা করার নিয়ম এবং সেন্টেন্স শিখতে পেরেছি ইনশাল্লাহ। এবার আমরা এই সেন্টেন্সটির মাধ্যমে শিখব এটি কোন ভয়েস। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমরা জানি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অনেকে জানি যে বা বলি যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, এবং যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের উপর আরোপ করে তাকে প্যাসিভ ভয়েস বলে। কিন্তু আমাদের একটি শর্টকাট রুলস মনে রাখতে হবে যে যদি কোনো বাক্য বা সেন্টেন্স টেন্সের গঠন অনুযায়ী সরাসরি মিলে যায় তাকে অ্যাক্টিভ ভয়েস বলা। অর্থাৎ এই বাক্যটি আমরা প্রেজেন্ট না পাস্ট পারফেক্ট টেন্সের সাথে সরাসরি মিলে গেছে, অর্থাৎ এটি একটি পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটি কোন ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। মানে কি বললাম, যদি বাক্যটি টেন্সের গঠন অনুযায়ী মিলে যায় তাহলে বলতে হবে যে এটি একটি অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি বাক্যটি টেন্সের গঠন অনুযায়ী না মেলে সেক্ষেত্রে আমরা বলবো এটি প্যাসিভ ভয়েস। আচ্ছা, এবার যদি লক্ষ্য করি বাক্যটিকে বলি যে এটাকে ট্যাগ কোশ্চেন করে দাও। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে উক্ত বাক্যে অক্সিলারি ভার্ব খোঁজা লাগে। অর্থাৎ আই হ্যাড কাম টু ঢাকা বাই বাস, এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব কোনটি, হ্যাড। আমরা এখানে হ্যাড ব্যবহার করব। এবং আমরা জানি যে যদি সেন্টেন্সটি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হয় নাবোধক, এবং সেন্টেন্সটি নাবোধক হয় ট্যাগ কোশ্চেন হয় হাবোধক। অর্থাৎ এখানে বাক্যটি হাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ অর্থাৎ নাবোধক, নটটা সম্পূর্ণ লেখা যাবে না। হ্যাডেন্ট এবং সাবজেক্ট হচ্ছে আই, হ্যাডেন্ট আই। ইনশাল্লাহ আমরা এই বাক্যটির ট্যাগ কোশ্চেনটি বুঝতে পেরেছি। এবার লক্ষণীয় বিষয়, যদি আমরা ট্রান্সফরমেশনে যাই সেক্ষেত্রে এই বাক্যটি দিয়ে যদি কখনো তোমাকে বলে যে ইন্টারোগেটিভ করে দাও, কি বলে, ইন্টারোগেটিভ করতে বলে, ইন্টারোগেটিভ করতে বলে সেক্ষেত্রে মনে রাখতে হবে ইন্টারোগেটিভ করার নিয়মটি কি, যে আমরা যেভাবে ট্যাগ কোশ্চেন করছি সেই একইভাবে ট্যাগ কোশ্চেন করব। অর্থাৎ হ্যাডেন্ট আই, এখানে ট্যাগ শেষ, কিন্তু ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পর থেকে যা আছে সবটুকু তুলে দিতে হবে। অর্থাৎ হ্যাডেন্ট আই কাম টু ঢাকা বাই বাস। যেমনি আমরা ট্যাগ কোশ্চেনের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতাম, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এটা একটি ট্রান্সফরমেশনের নিয়ম। আচ্ছা, যদি আমরা বাক্যটিকে বলি যে ভয়েস করো, প্যাসিভ করো বা ভয়েস করে দাও, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যে টেন্সটি দেওয়া আছে সেই টেন্সের প্যাসিভ ভয়েসের গঠনটা কি। আমরা জানি যে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের নিয়ম কি, অবজেক্টকে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস বাই উইথ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই উইথ ফর ইন্টার প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আমরা আবার বলি যে পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভের গঠনটি হবে এরকম যে অবজেক্টকে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই উইথ ফর ইন্টু অ্যাড প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তো ইনশাল্লাহ আমরা যদি এভাবে
সেন্টেন্সগুলো বোঝার চেষ্টা করি বা প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে কোথায় কোন ওয়ার্ডটি ব্যবহার হয়েছে এবং সেই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ, সেই বাক্যটি কোন টেন্স, সেই বাক্যটি কোন সেন্টেন্স, অর্থ অনুযায়ী, ভাব অনুযায়ী, গঠন অনুযায়ী, এটি কোন ভয়েস, এই বাক্যটির ট্যাগ করছেন কী হবে, এই বাক্যটির অ্যাক্টিভ ভয়েস কী হবে, এই বাক্যটির প্যাসিভ ভয়েস কী হবে, এই বাক্যটির ইন্ট্রোগেটিভ কী হবে, এই বাক্যটির নেগেটিভ কী হবে। যদি এভাবে বোঝার চেষ্টা করি তাহলে অতি সহজেই আমরা সেই গ্রামার বা কাঙ্ক্ষিত গ্রামারগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সবার মধ্যে ছড়িয়ে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।